যখন তিনটে। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে আমরা 2020 পার করলাম। 2021-এর এই প্রথম রবিবার আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভৌতিক গল্প। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা শিমুলতলার মাধবী লজ। আমরা দ্য ইভেন্টারের পক্ষ থেকে দুপুর যখন 3টে নামক এই অডিও সেগমেন্ট যখন শুরু করেছিলাম, তখনও শুরু হয়েছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রেতাত্মার ডাক দিয়ে। তাই তার কথা স্মরণ করে এবং শ্রোতাদের অনুরোধে আমরা আজকে তাঁরই লেখা আরেকটি ভৌতিক গল্প উপস্থাপনা করছি। গল্প পাঠে আমি অপূর্ব এবং অন্যান্য চরিত্রে বিশ্বজিৎ ও মৌ। মিউজিক অ্যান্ড এডিটিংয়ে বিশ্বজিৎ, পোস্টার ডিজাইনে রিক্তা এবং সামগ্রিক পরিচালনায় অপূর্ব। শুরু হচ্ছে আজকের গল্প শিমুলতলার মাধবী লজ। সে বছর ঘন ঘন নিম্নচাপের ফলে বর্ষাকালটায় মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একে তো বর্ষার বৃষ্টি হচ্ছেই, তার উপর যেদিনই একটু ধরনের মতো হয় সেদিনই রেডিও আর খবরের কাগজ ঘোষণা করে ভয়ঙ্কর এক নিম্নচাপের কথা। যাই হোক, সারাটা বর্ষা এইভাবে কাটবার পর শরৎ আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম এবার বুঝি দুর্যোগ কাটল। এক সুন্দর সকালে হঠাৎ দেখি আঙিনায় শিউলি ছড়িয়ে আছে। মেঘমুক্ত নির্মল আকাশে পুজো পুজো গন্ধ। আনন্দে নেচে উঠল মনটা। ভাবলাম আর ঘরে বসে থাকা নয়, 2-4 দিনের জন্য বরং চট করে কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। কিন্তু যাব কোথায়? চা খেতে খেতে টাইম টেবিলের পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল নতুন এক সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেস চালু হয়েছে। ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টায় ছাড়ে। শিমুলতলা পৌঁছায় সেই সকাল 6টায়। ভাবলাম অনেক জায়গায় তো গেছি, কিন্তু শিমুলতলায় কখনো যাইনি। অতএব শিমুলতলা থেকেই ঘুরে আসি না কেন। এই মনে করে পাজামার পাঞ্জাবিটা পরে যখন বেরোতে যাচ্ছি, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সুজয় এসে হাজির হলো। সুজয় আমার দীর্ঘদিনের বন্ধু। বলল, কি ব্যাপার রে, এমন অসময় চললি কোথায়? কদিন পর একটু হাঁপ ছেড়ে ভাবলাম তোর বাড়ি এসে চুটিয়ে আড্ডা দেবো, তা তুই শেষকালে কেটে পড়ছিস। বাহ! আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। বললাম, ভাগ্য ভালো যে বেরিয়ে পড়িনি। আমি এই বিরক্তিকর আবহাওয়ায় বড্ড বেশি বোর বোধ করছিলাম নিজেকে। তাই 2-4 দিনের জন্য এই একঘেয়েমির হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছিলাম। সেই জন্যেই হাওড়া স্টেশনে যাচ্ছিলাম আজ রাতের গাড়িতে একটা বার্থ রিজার্ভেশনের ধান্দায়। যাবি কোথায়? শিমুলতলায়। তুই যাবি? এত তাড়াতাড়ি কি করে যাব? কোনো প্রস্তুতি নেই, কিচ্ছু নেই, একেবারে আজই। আরে বাবা, এ তো কাশ্মীর কিংবা সিমলা নয়, শিমুলতলা। এর আবার প্রস্তুতির কি আছে? তোর কিট ব্যাগে শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিবি, খরচ খরচা ওই সবই আমার। সুজয় উৎসাহিত হয়ে বলল, তাহলে আমি রাজি। মনের মতো একজন সঙ্গী পেয়ে আনন্দে ভরে উঠল মন। দুজনে হাওড়া স্টেশনে গিয়ে রাতের গাড়িতে রিজার্ভেশনও করিয়ে আনলাম। রাত 11টায় ট্রেন। সুজয়ের সঙ্গে কথা হলো ও 9টার মধ্যেই চলে আসবে আমার কাছে।
তারপর আমরা একসঙ্গেই রওনা দেব। যাই হোক, বাড়ি ফিরে স্নান খাওয়ার পর সারাটি দুপুর ধরে গোছগাছ করতে লাগলাম। আসলে এই বর্ষায় অথবা বর্ষার পরে পাহাড়ি অঞ্চলগুলো আমার খুবই ভালো লাগে, কেননা বৃষ্টিস্নাত গাছপালা থেকে একটা মিষ্টি সোঁদা গন্ধ বেরোয়, ভিজে মাটি থেকে চমৎকার একটা মিঠু সুবাস পাওয়া যায়। তাই নতুন দেশে যাওয়ার উল্লাসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরিপাটি করে সুটকেসটিও গুছিয়ে ফেললাম। কিন্তু এত আনন্দ, এত গোছগাছের মধ্যেও হঠাৎ একসময় দেখি আকাশ কালো করে কি ভয়ানক মেঘ উঠেছে। আবার কি নিম্নচাপ? কে জানে। খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। একদিকে ভাদ্রের চড়া রোদ, অন্যদিকে আকাশের ঈশানে মহাপ্রলয়ের সূচনা। দেখতে দেখতে সেই মেঘ আকাশময় ছড়িয়ে পড়ল। তারপর খুব ঠান্ডা বাতাস বয়ে গেল শরীরের ওপর দিয়ে। তারও পরে শুরু হলো প্রবল বর্ষণ। কিছু সময়ের মধ্যেই রাস্তায় হাঁটু জল দাঁড়িয়ে গেল। অবিশ্রান্ত বৃষ্টিধারায় ডুবে গেল সব। সন্ধ্যের মুখে বেগ একটু কমলেও বৃষ্টিপাত সমানে চলতে লাগলো। আমার বাড়ি থেকে সুজয়ের বাড়ি অন্তত আধ ঘন্টার পথ। এই দুর্যোগে সে কিছুতেই আসতে পারবে না, আমিই বা যাব কি করে? তাই যাওয়ার আশা ত্যাগ করে ঘরে বসে গল্পের বই পড়তে লাগলাম। এদিকে রাত 9টা বাজার সঙ্গে সঙ্গেই দরজায় কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলেই দেখি সুজয় কালো একটা বর্ষাতি পরে কিট ব্যাগ কাঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বললাম, হ্যাঁ রে, এই দুর্যোগে কি করে এলি তুই? না এলে তুই কি ভাবতিস বল? কি আর ভাবতাম, এত দুর্যোগে মানুষ বেরোতে পারে? যাক, এসে ভালোই করেছিস। হ্যাঁ রে, রাস্তায় এখন জল কিরকম? কোনো রকমে যাওয়া যাবে। তাহলে আর দেরি নয়, বেরিয়ে পড়ি, চল। আমি তৈরিই ছিলাম। সুটকেসটা হাতে নিয়ে ঘরে তালা দিয়ে বাইরে এসেই একটা টানা রিক্সা ধরে সোজা হাওড়া স্টেশনে। প্রতিদিনের দেখা সেই হাওড়া স্টেশনের আজ একেবারেই অন্যরকম চেহারা। খাঁ খাঁ করছে স্টেশন চত্বর। মাঝে মধ্যে এই একটি দুটি যাত্রীবিহীন লোকাল ট্রেন আসছে। দূরপাল্লার গাড়িগুলো সবই প্রায় ফাঁকা। বহু লোক এই দুর্যোগে আসতেই পারেনি। আমরা যাওয়ার পরই দেখলাম একজন রেল কর্মচারী রিজার্ভেশন চার্ট হাতে নিয়ে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় সেঁটে দিল, কিন্তু চার্টের দিকে তাকাতেই চক্ষু স্থির। এ তো বৃষ্টির জন্য নয়। দেখলাম এত বড় গাড়িটার একটি বগিতে মাত্র আমাদের দুজনের নাম আছে, আর একটিতে আছে ওই 5 জনের। বাদ বাকি সবই সাদা, ইংরেজিতে নীল লেখা আছে। সুজয় বলল, কি ব্যাপার বলতো? একজন কোচ অ্যাটেন্ডেন্ট বললেন, ট্রেনটা আসলে নতুন তো, সবে চালু হয়েছে, অনেকেই জানে না, তাই এই অবস্থা। তাছাড়া ভিড় হয় না বলে এই গাড়িতে সচরাচর কেউই রিজার্ভেশনও করায় না। বিনা রিজার্ভেশনেই এই গাড়িতে সারা রাত শুয়ে যাওয়া যায়। কি আর করি, আমরা দুজনে ভয়ে ভয়েই আমাদের জন্য নির্দিষ্ট বগিতে ঢুকে বসলাম। সত্যি বলতে কি, এত বড় বগিতে আমরা মাত্র দুজন, এই যেন ভাবাই যায় না। সুজয় না এলে আমি তো আসতামই না, এলেও এই যাত্রা বাতিল করতাম। বৃষ্টির বেগ হঠাৎই খুব বেড়ে গেল।
ট্রেন ছাড়বার সিগন্যালও হয়েছে। এমন সময় দুজন আরপিএফ এসে বললেন, এই বগিতে গিয়ে আপনারা দুজন? আমি উত্তরে বললাম, হ্যাঁ। তখন তারা বলল, তাহলে এক কাজ করুন, পাশের বগিতে 5 জন আছেন, আপনারা সেখানে চলে যান। সাধারণ যাত্রীদেরও আমরা ওই বগিতে ঢুকিয়ে নিয়েছি, সেখানে পুলিশ গার্ড থাকবে। প্রত্যেক বগি থেকেই আমরা লোকজন সরিয়ে আনছি। আমি সুজয়ের দিকে তাকিয়ে বললাম, কিরে, কি করবি? যা করবার তাড়াতাড়ি করুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে। এই বলেই ওরা নেমে গেলেন। এই নিষেধাজ্ঞার পর আর থাকা উচিত নয় ভেবে আমরা পাশের বগিতে যাওয়ার জন্য তৎপর হলাম। সুজয় অবশ্য যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহ দেখালো না, কিন্তু আমরা গেটের কাছে যেতেই ট্রেন ছেড়ে দিল। আমি তবুও নামতে যাচ্ছিলাম। সুজয় আমাকে পেছন থেকে টেনে ধরল। আরে আরে করছিস কি? এখন কখনো রিস্ক নেয়? সেরকম বুঝলে বর্ধমানে নেমে বগি বদল করে নেব। সেই ভালো। আমরা দরজায় লক কেটে ভেতরে এলাম। রাত 11টার ট্রেন, সামনে কোনো বাধাই নেই, লাইন ক্লিয়ার। তাই ছেড়েই গতি নিল ট্রেন। বৃষ্টিও গতির সঙ্গে পাল্লা দিয়ে সমানে ঝরে চলেছে। জানলার কাঁচ নামানো সত্ত্বেও বাইরের ঝাপটা ভিতরে ঢুকছে। সুজয় বলল, একটা কাজ করলে হয় না? কি কাজ বল? তাহলে আর কোথাও ওঠা নামার দরকার হবে না। এই বগিটার চারদিকের দরজা ভেতর থেকে লক করে এর মধ্যে যে লেডিস গ্রুপটা আছে, আমরা দুজনে সেইখানে শুয়ে থাকবো। কেমন? তাহলে আর এত বড় বগিটার শূন্যতার চোখ মেলে দেখতে হবে না। কোনো রকমে 2 চোখ এক করে ঘুমিয়ে পড়তে পারলে এক ঘুমে সকাল হয়ে যাবে। চমৎকার আইডিয়া। বলেই চারদিকের গেটে ছিটকানি এঁটে কূপের ভেতরেও লক করে দিলাম। এইবার সারা রাতের মধ্যে গেট খুলে কাউকেই আর ভেতরে ঢুকতে দিচ্ছি না। রাত অনেক হয়েছে। সঙ্গের খাবার খেয়ে শেষবারের মতো একবার টয়লেটে গেলাম। মুখ হাত ধুয়ে একটু হালকা হয়ে আসতে টয়লেটের ভিতরে ঢোকা মাত্রই কেমন ম ম করা একটা মিষ্টি গন্ধে আচ্ছন্ন হয়ে গেলাম। সেই সঙ্গে হঠাৎ এক নিদারুণ ভয়ে গাটা কেমন শিরশির করে উঠল। সে কি দারুণ ভয়! ভয়ের কোনো কারণ নেই, তবুও ভয়। তাই চট করে বেরিয়ে এলাম। আমার হয়ে গেলে সুজয় ঢুকলো। সেও বেরিয়ে এসে বলল, ভারী চমৎকার একটা মিষ্টি গন্ধ, তাই না? আমি অতি কষ্টে বললাম, হ্যাঁ। তুই খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে। কই না তো। ঠিক আছে, তোর যদি ভয় করে আর এদিকে না এলেই হলো। এখন আমরা চুপচাপ শুয়ে পড়ি, চল। এত বড় বগিতে আমরা মাত্র 2 জন, ভয় হওয়াটাই তো স্বাভাবিক। আমরা আর দেরি না করে কূপের মধ্যে দুজনে 2টো মিডল বার্থ নিলাম। তার কারণ লোয়ার বার্থে বাইরের জলের ঝাপটা কাঁচের জানলার বাধা টপকে ভেতরে গড়াচ্ছে। আপার বার্থে ছাদের জল কাঠের ফাঁক দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। মাঝের বার্থে সেই ঝামেলা একদমই নেই। শোয়া মাত্রই ঘুম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমরা। রাত তখন কত কে জানে। বাইরে প্রবল বর্ষণ। ট্রেন দুর্গাপুরে থেমেছে। বেশিক্ষণ নয়, মিনিট 5 থামার পরই ছেড়ে দিল ট্রেন।
ছুটে এসে ট্রেনের হাতল ধরে ঝুলে পড়েছে। তারপরে দমদ্দম ধাক্কা দরজায়। আমি উঠতে যাচ্ছিলাম, সুজয় হাত চেপে ধরল আমার, বলল, একদম খুলবি না, যেই হোক মরুক বেটা। আবার শব্দ, এবার মেয়েলি গলায় করুণ কণ্ঠে অনুরোধ, ভেতরে কে আছেন? দরজাটা খুলুন, একটু দয়া করে দরজাটা খুলুন, না হলে আমি যে পড়ে যাব। আমি বললাম, সুজয় প্লিজ। না, মরুকো, এইভাবে ওঠে কেন? এবার রীতিমতো রেগে গেলাম আমি, বললাম, এমন অমানুষের মতো ব্যবহার করিস না। একটি অসহায় মেয়ে এই দুর্যোগে চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলবে আর আমরা স্বার্থপরের মতো শুয়ে শুয়ে ঘুমাবো? না না, এ হয় না। কার মনে কি আছে জানিস তুই? ওদিক থেকে তখন কাতর প্রার্থনা আবার শুরু হয়েছে। প্লিজ প্লিজ একবার দরজাটা খুলুন, দোহাই আপনাদের, দোহাই আপনাদের, আমি আর পারছি না ঝুলে থাকতে। আমার হাতে একটা ভারী সুটকেস, আমি এখনই পড়ে যাব হাত ফসকে। আপনারা কি চান আমি মরি? এই কথার পর আর আমি থাকতে পারলাম না। সুজয়ের আপত্তি না শুনে নিজেই গিয়ে দরজার লক খুলে ঢুকিয়ে নিলাম মেয়েটিকে। অষ্টাদশী তরুণী, অপূর্ব মুখশ্রীর তুলনা মেলা ভার, গায়ের রং চাপার মতো ভরসা, বৃষ্টিতে ভিজে সপসপ করছে বেচারি। ভেতরে ঢুকে সুটকেসটি নামিয়ে রেখে বলল, সত্যি কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে। আমি বললাম, এইভাবে চলন্ত গাড়িতে কেউ ওঠে? বলি দরজাটা আবার ছিটকানি এঁটে দিলাম। মেয়েটির দু চোখে যেন আগুন জ্বলে উঠল। এ কি, আবার লক করছেন দরজায়? খুলুন, খুলে দিন বলছি। এইভাবে দরজা বন্ধ করে ভেতরে শুয়ে থাকলে রাত দুপুরে লোকজন ওঠানামা করবে কি করে? আমি বললাম, এই দুর্যোগের রাতে লোকজন কোথায়? তাছাড়া এই বগিতেও আমরা মাত্র দুজন, আপনাকে নিয়ে তিন। সে আপনারা দুজনেই থাকুন আর একজনই থাকুন, দরজায় লক করা কখনোই উচিত নয়। দেখুন তো কত কষ্ট পেলাম আপনাদের জন্য। সুজয়ও তখন কূপের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো, বলল, খুব তো জ্ঞান দিচ্ছেন, লাইনের অবস্থা জানেন? এই উদারতার সুযোগে কোনো বদলোক গাড়িতে উঠে যদি রিভলভার দেখায় তখন কি হবে? বৃষ্টি ভেজা মেয়েটি তখন ঠকঠক করে কাঁপছে। কাউকে কিছু বলার আগে না ভালো করে চিন্তা করে নেবেন। আসুন, ভেতরে আসুন। মেয়েটির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের দফা রফা হয়ে গেল। সে কূপের মধ্যে ঢুকেই তার সুটকেসটি আপার বার্থে রেখে নিজে লোয়ার বার্থে কষ্ট করে বসে রইল। আমি বললাম, আপনি এক কাজ করুন, আমরা বাইরে যাচ্ছি, আপনি ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন, না হলে এই অবস্থায় বেশিক্ষণ থাকলে আপনার শরীর খারাপ করবে। মেয়েটি বলল, কিছু হবে না আমার। এমন সময় হঠাৎ গাড়ির আলো গেল নিভে। আমি বললাম, আমার কথা শুনুন, শাড়িটা বদলে নিন, না হলে নিজেই যে কষ্ট পাবেন। বেশ, যখন আপনি এত করেই বলছেন তখন তাই হোক। এই বলেই সুটকেস নেওয়ার জন্য উঠে দাঁড়ালো মেয়েটি। আবার আলো জ্বলে উঠল। মেয়েটি কূপের বাইরে গিয়ে পোশাক পরিবর্তন করে হাসি মুখে আবার এলো ভেতরে। আমি ওর বসবার সুবিধের জন্য মিডিল বার্থটা নামিয়ে দিলাম। সুজয় তখন ওপাশের বার্থে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে আমরা কিন্তু কূপের বাইরেও যেতে পারি। কোনো দরকার নেই, তাছাড়া আমাকে তো কাছাকাছিই নেমে যেতে হবে। যদি ঘুমিয়ে পড়ি তো খুব মুশকিল হয়ে যাবে। তাছাড়া এইটুকু পথ যাওয়ার জন্য আপনি রাতের গাড়ি ধরলেন কেন, তাও এইভাবে একা?
মেয়েটি সে কথার উত্তর না দিয়ে বলল, আমার কথা থাক, আপনারা কোথায় যাচ্ছেন বলুন? আমরা শিমুলতলা যাচ্ছি। কেউ আছে বুঝি সেখানে? কেউ নেই, এমনি বেড়াতে যাচ্ছি। কোথায় উঠবেন ঠিক করেছেন? আপনারা মাধবী লজে উঠবেন? আমাদের এক বন্ধু বলে দিয়েছেন রানীকুঠিতে উঠতে। জানেন, শিমুলতলায় আমার মেজো মাসি থাকেন, আমি প্রায়ই যাই। খুব ভালো জায়গা, আমার তো গেলে আসতে ইচ্ছে করে না। তাহলে চলুন না আমাদের সঙ্গে, আপনি থাকলে খুব ভালো হবে। আপনার সাহায্য নিয়ে চারদিক বেশ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবো। আপনিও এই সুযোগে না হয় আর একবার আপনার মাসির বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। মেয়েটি বলল, যেতে খুবই ইচ্ছে করছে জানেন, তবে এখন আর আমার যাওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা দামি জিনিস দেবো, সেটা একটু দয়া করে আমার মাসির বাড়িতে পৌঁছে দেবেন? নিশ্চয়ই দেব, কিন্তু আমরা আপনার সম্পূর্ণ অপরিচিত। আপনি বিশ্বাস করে দামি জিনিসটা আমাদের হাতে দেবেন? ধরুন যদি আমরা বিশ্বাসঘাতকতা করি। মেয়েটি আমার কথা শুনে হাসলো আর বলল, তা আপনারা করবেন না, আমি মানুষ চিনি। বেশ, দেবেন, কিন্তু এই দামি জিনিসটা কি? যখন দেব তখনই দেখতে পাবেন। আমার যদি যাওয়ার উপায় থাকতো তাহলে আমি নিজে গিয়েই দিয়ে আসতাম। উপায় নেই কেন? কি হবে জেনে? আপনি বড়ই সেন্টিমেন্টাল, শুনে আপনি সহ্য করতে পারবেন না। আপনার ওই বন্ধুটি তো দরজাই খুলতে দিচ্ছিলেন না আপনাকে, আপনি তো জোর করে খুলে দিলেন, তাই না? সত্যি, সবাই যদি আপনার মতো হতো। আচ্ছা, আমার বন্ধুটি যে দরজা খুলতে দিচ্ছিল না সে কথা আপনি কি করে জানলেন? মেয়েটি তখন হেসে বলল, আমি সব জানতে পারি। মেয়েটি দরজার লক খুলে টয়লেটের দিকে গেল। ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কূপের ভিতরটা সেই ঝাঁঝালো গোলাপি গন্ধে ভরে উঠল। সেই সঙ্গে হু হু করে বাতাস ঢুকতে লাগলো কামরার মধ্যে। অমনি শোনা গেল গিটের পাল্লার দড়াম দড়াম শব্দ। সর্বনাশ, মেয়েটি লকগুলো খুলে দিয়েছে নাকি? সুজয় তখন গভীর ঘুমে মগ্ন। আমি ওকে ডেকে তুললাম, বললাম, তোর কথা না শুনে ভুল করেছি রে ভাই। মেয়েটি নিশ্চয়ই কোনো দুষ্ট চক্রের সঙ্গে জড়িত। টয়লেটে যাওয়ার নাম করে দরজার লকগুলো খুলে দিয়েছে, পরে স্টেশনে নির্ঘাত ডাকাত করবে। সুজয় লাফিয়ে নামলো বার থেকে। বলিস কি রে? হ্যাঁ, এই দেখ, দরজাটাও খোলা। সুজয় রেগে বলল, দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাকি আমি জানতুম বলেই বারণ করেছিলাম। কই, চল তো দেখি কোথায় গেল। টয়লেটে গেছে, কিন্তু আমাদের এই কূপের ভিতরটা কেমন ফুলের গন্ধে ভরে উঠেছে দেখেছিস? ভরে ওঠাচ্ছি। এই বলে সুজয় টয়লেটের দিকে এগিয়ে গেল। আমিও গেলাম ওর সঙ্গে। প্রথমেই গেটের পাল্লা দুটো লক করে দিলাম, কিন্তু দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সশব্দে আপনা থেকেই খুলে গেল পাল্লা দুটো। একটা ঠান্ডা স্রোত শরীরের ওপর দিয়ে বয়ে গেল যেন। সুজয়ের কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই। সে সোজা এগিয়ে গিয়ে টয়লেটের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মুখোমুখি দুটি দরজার একই অবস্থা, কিন্তু মেয়েটি গেল কোথায়?
সুধাকে আর দেখা যাচ্ছে না কেন? ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। সুজয়ের প্রবল আপত্তি সত্ত্বেও আসানসোলে গাড়ি থামলে বগি বদল করলাম। মেয়েটির সুটকেস তেমনই পড়ে রইল কূপের ভিতর, ওতে আমরা হাতও দিলাম না। সে রাতটা প্রায় জেগেই কাটালাম। পরদিন খুব ভোরে ট্রেন এসে শিমুলতলায় থামলে নেমে পড়লাম আমরা। শিমুলতলার আকাশে কোনো মেঘ নেই। শিমুলতলার প্রকৃতি ভোরের আলোয় অপরূপ। আমরা স্টেশনে নেমে দু একজনকে জিজ্ঞেস করে রানীকুঠির দিকে চললাম। স্টেশনের বাঁদিক দিয়ে যে পথটি লীলাবরণ ঝর্ণার দিকে চলে গেছে, সেই পথ দিয়েই গেলাম আমরা। থানার পাশ দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পর দূরের ঝাঁঝার পাহাড়গুলো স্পষ্ট দেখতে পেলাম। তারপর লাল মাটির আঁকাবাঁকা পথে দু একটি দিঘি সরোবর পার হতেই চোখে পড়ল মাধবী লজ। আমরা মাধবী লজ ছেড়ে রানীকুঠিতে এলাম, কিন্তু বিধিবাম এখন সিজন টাইম নয় বলে রানীকুঠির অধিকাংশ ঘরই মালগুদামে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়েই মাধবী লজে উঠতে হলো। মাধবী লজের দারোয়ান, কেয়ারটেকার, যাই বলো না কেন, সবই ওই গফুর। বেশ লম্বা চওড়া লোকটি, বয়স 60-65 কাছাকাছি, ব্যবহার ভদ্র। আমরা যেতেই খুব আগ্রহের সঙ্গে একটি ঘর খুলে দিল আমাদের। খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তা নয়, তবে বেশ বড় সড়ো, বাথরুম লাগোয়া, কল আছে কিন্তু জল নেই। বাইরে একটা ইদারা আছে, সেখান থেকে জল এনে ভরতে হবে। এই ঘরের লাগোয়া আর একটি ঘর আছে, সেটি আকারে ছোট, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বললাম, এই ঘরটাই আমাদের দাও না গফুর, দুজন তো আমরা, ছোট ঘরই আমাদের পক্ষে ভালো। গফুর বলল, না বাবু, ও ঘর ভাড়া হয়ে গেছে, একজনের আসবার কথা, না হলে ওটাই আপনাদের দিতাম। দুটি ঘরের মাঝখানে দরজা, দরজার শিকলটা আমাদের দিকে। গফুর দরজায় শিকল তুলে দিল, বলল, এ দরজা একদম খুলবেন না বাবু, ও ঘরে যাওয়ার চেষ্টাও করবেন না। ওরা তাহলে যাতায়াত করবে কোথা দিয়ে? ওদিকে আর একটা দরজা আছে, সে দরজায় তালা দেওয়া, চাবিটা খুঁজে পাচ্ছি না তাই, না হলে ও ঘরে গিয়ে দরজায় ছিটকানি এঁটে দিতাম। আমি বললাম, গফুর, ওই ঘরটাই আমাদের চাই। ওরা এলে তুমি বরং ওদেরকেই এই ঘরে পাঠিয়ে দিও। ऐसा कभी नहीं हो सकता, ওরা আমাদের পুরানো আত্মীয় আছে, হর বখত আসেন, তাই ওই ঘরটাই ওনারা পছন্দ করেন। অ্যাডভান্স রুপিয়া भी পাঠিয়ে দিয়েছেন, কাজী ডবল ভাড়া দিলেও ঘর আমি আপনাদের দিব না। বেশ, তোমার অসুবিধে থাকে দিও না, আমরা বরং অন্য কোথাও চলে যাই। जो आपको मर्जी, তবে এ ঘর ছাড়লে কিন্তু ভুল করবেন। কেন, এখানে কি আর কোথাও ঘর খালি নেই? नहीं नहीं, এ সময় এখানে কোনো লোকই আসে না। কিন্তু তোমার এখানে তো বাথরুমেতেই জলাভাব। আরে সেই জন্য তো আমি আছি, আরে গফুর মিয়া আছে, আমি ইদারা থেকে পানি তুলে এনে দেব আপনাদের। এই যাওয়ার সময় 2-5 টাকা বকশিস দিয়ে দেবেন। আমরা আর কি করি, মাধবী লজেই রয়ে গেলাম। ঘরে জিনিসপত্র রেখে দরজায় তালা দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম শিমুলতলার পথে পথে। চারিদিকে ভিজে লাল মাটি
আর সবুজের সমারোহ। এখনো এত গাছপালার ঘনত্ব খুব কম জায়গাতেই দেখা যায়। পায়ে পায়ে আমরা লাট্টু পাহাড়ের দিকে এগোলাম। জায়গাটা বেশ নির্জন এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য বেশ চমৎকার। আমরা অনেকক্ষণ ধরে লাট্টু পাহাড়ে বেরিয়ে আবার যখন ঘরে ফিরলাম তখন চড়া রোদ্দুরে চারিদিক ঝাঁঝা করছে। আমরা এসে ইদারার জলে স্নান করে মোড়ের মাথায় গিয়ে একটা দোকানে দুটো ডাল ভাত খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। এই ঘরে পাশাপাশি দুটো খাট পাতা, একটাতে আমি, অন্যটিতে সুজয়। শুয়ে শুয়ে আমরা গত রাতে সেই রহস্যময়ীর ব্যাপারে আলোচনা করতে লাগলাম। সুজয় অবশ্য একটু গম্ভীর। কাল রাত থেকেই ও যেন কিরকম হয়ে গেছে। আমি বললাম, মেয়েটার ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নিই বলতো? ওইভাবে দুমদাম দরজা খুলে যাওয়া, টয়লেট থেকে অদৃশ্য হওয়া, আর ওই গোলাপ ফুলের গন্ধ, এর থেকে আমরা কি ধারণা করতে পারি? সুজয় গম্ভীর স্বরেই বলল, যা করবার, অর্থাৎ কি না আমরা ভূতের পাল্লায় পড়েছিলাম। ভূত ছাড়া কিছুই নয়, ওটা একটা প্রেতিনী। ভাগ্যি বুদ্ধি করে আমরা কামরাটা বদল করেছিলাম, না হলে কি যে হতো। তবে মেয়েটি খুবই ভালো। ভূত প্রেতিনী যেই হোক না কেন, আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম দুর্ব্যবহার করেনি, কি বল? করেনি বললেই হলো। ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, দুমদাম দরজা খুলে দেওয়া, এগুলো বুঝি ভদ্র ব্যবহারের নমুনা? তা হয়তো নয়, তবে আমার মনে হয় ওইসবের মধ্য দিয়ে ও নিশ্চয়ই ওর অস্তিত্বের অলৌকিকতা বোঝাতে চেয়েছিল। ওর মনে কোনো বদমদ্দব থাকলেও ও নিশ্চয়ই অন্য কোনোভাবে ভয় দেখাতো আমাদের। এইভাবে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে দিলাম আমরা। বিকালে আবার বেড়াতে বেরিয়ে দূরের ঝাঁঝার পাহাড়গুলো দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম। সন্ধে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও আমরা সেই নির্জন প্রকৃতির লীলাভূমিতে বিচরণ করে আবার যখন মাধবী লজে ফিরে এলাম, তখন দেখি আমাদের পাশের ঘরে আলো জ্বলছে, খুটখাট শব্দও শোনা যাচ্ছে। তার মানে যাদের আসবার কথা ছিল তারা কি এসে গেছে? আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। একবার ভাবলাম আমাদের এদিকের দরজায় শিকল তো দেওয়াই আছে, ঝনঝন করে নাড়া দিয়ে ওদের ডাকি এবং দুঘরে দরজা খোলা রেখে অনেক রাত পর্যন্ত গল্প করি। আবার ভাবলাম, কি দরকার, যদি ওরা অন্য কিছু মনে করেন। তাই মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের মধ্যেই নানা বিষয়ের আলোচনা চালিয়ে যেতে লাগলাম। সুজয় বলল, এই সময় গফুরকে পাওয়া গেলে খুব ভালো হতো। ও থাকলে কি করতো? ওকেই বলতাম ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে। ঠিক বলেছিস, ডাকবো গফুরকে? ডাক। আমি বাগানে এসে অনেক হাঁক ডাক করলাম, কিন্তু কোথায় গফুর? তার কোনো সাড়া শব্দও পেলাম না। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। কি নিদারুণ অন্ধকার চারিদিকে। পাশের ঘর থেকে স্ত্রীলোকের গলার খিলখিল হাসির শব্দ শোনা গেল। সুজয় বলল, এই সুযোগ, এইবার বরং শিকল নেড়ে ওদের ডাকা যেতে পারে। কি বলিস? সেটা কিন্তু আরো খারাপ হবে। খারাপ হবে কেন? আমরা চালাকি করে একটা দেশলাই চাইব। অন্ধকারে যে কেউ যাকে ইচ্ছা দেশলাই চাইতে পারে। তাছাড়া সত্যিই তো আমাদের কোনো বদ মতলব নেই। শুধু এই প্রেতপুরীর মতো ভয়ানক নির্জনতায় একটু মানুষের সান্নিধ্য চাই। সুজয় বলল, যদি কিছু মনে না করেন দরজাটা খুলবেন একবার। বলার সঙ্গে সঙ্গেই দরজা গেল খুলে। সেই সঙ্গে গত রাতের ট্রেনের মধ্যে যে মিষ্টি গোলাপের গন্ধটা পেয়েছিলাম,
সেই গন্ধে ভরে উঠল ঘর। আমার সারা শরীর হিম হয়ে গেছে তখন। আর হবে নাই বা কেন? এই মিষ্টি গন্ধের সঙ্গেই তো সেই অশুভ আবির্ভাব হয়েছিল। তবে কি আবার আমরা সেই প্রেতিনীর পাল্লায় পড়লাম? কিন্তু না, এই অন্ধকার ঘরে কেউ কোথাও নেই। সুজয় বলল, এ ঘরে কে আছেন? অনুগ্রহ করে একটা দেশলাই ধার দেবেন আমাদের। আমি ভয়ার্ত গলায় বললাম, এই ঘরে কেউ নেই সুজয়, চলে আয়। ও তবুও ঘরে ঢুকলো। আর ঢোকা মাত্রই সেই অন্ধকারে একটি হাত এগিয়ে এলো। এই নিন দেশলাই। বলা বাহুল্য, সে হাত একটি মেয়ের। সুজয় তার থেকে দেশলাইটা নিতে যেতেই হো হো করে হেসে উঠল। আমি সভয়ে পিছিয়ে এলাম। এবার একটু একটু করে অন্ধকারে তার ছায়া শরীর স্পষ্ট হলো। তাকে দেখেই চমকে উঠলাম। এ আর কেউ নয়, কাল রাতের সেই রহস্যময়ী। আমি তখন এক লাফে বাইরে এসে একেবারে রাস্তার মোড়ে সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম, গফুর, গফুর! আমার চিৎকার শুনে মোড়ের মাথা থেকে গফুর এবং আরো কয়েকজন ছুটে এলো। আরে কি হলো বাবুজি? মনে হচ্ছে খুব ভয় পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এসো, গিয়ে দেখবে চলো কি অঘটন ঘটে গেছে। মানে? আরে কি হয়েছে? গেলেই দেখতে পাবে, দেরি করো না, তাহলে তাহলে আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। এই কথায় সবাই একবার মুখ চাওয়াচাই করলো। তারপর গফুরের ডাকে অন্তত জনা দশেক লোক ছুটে এলো হৈ হৈ করে। গফুর বলল, আমি বারবার মানা করেছিলাম এই পাশের ঘরের দরজা না খুলতে। নিশ্চয়ই খুলেছিলেন আপনারা। আমি নতমস্তকে বললাম, হ্যাঁ। হ্যাঁ, তো কেন খুলেছিলেন? ততক্ষণে আলো এসে গেছে। আমরা ঘরের ভিতর গিয়ে যা দেখলাম তা বড়ই মর্মান্তিক। ঘরের মধ্যে সুজয়ের দেহটা ঝুলছে। সে ছাড়া সেই ঘরে আর কারো কোনো অস্তিত্বই নেই। আমার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। সেই রাতেই আমি মাধবী লজ ত্যাগ করে স্টেশনের কাছে এক বাঙালির বাড়িতে আশ্রয় নিলাম। ওদের মুখেই শুনলাম কিছুদিন আগে এই মাধবী লজের ওই ঘরটিতে এক যুবক আত্মহত্যা করেন। তারপর থেকে ওই ঘরটি বন্ধই থাকে, কাউকে ভাড়া দেওয়া হয় না। ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়ে সেই রাতেই আমি সুজয়ের বাবাকে টেলিগ্রাম করলাম। টেলিগ্রাম করতে গিয়ে এমনই এক সংবাদ পেলাম যাতে আমার চিত্ত দারুণভাবে বিচলিত হলো। সংবাদটি হলো, মর্গে নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকেই সুজয়ের লাশটি উধাও হয়ে যায়। কালোর বাড়ির লোকেরা এলে কিভাবে যে কৈফিয়ত দেব তা আমি ভেবে পেলাম না। বেশ তো একাই আসছিলাম আমি, কেন যে জড়াতে গেলাম ওকে তা ভেবেই আমার মন একেবারে ভেঙে পড়ল। তবু ভারাক্রান্ত মন নিয়ে আমি বাসায় ফিরলাম। ফিরে আসতেই আর এক চমক। যে বাড়িতে উঠেছিলাম সেই বাড়ির ভদ্রলোক বললেন, ভাগ্যের কি পরিহাস দেখুন, একদিকে দু বন্ধুতে বেড়াতে এসে একজনকে হারিয়ে বসলেন, আর অন্যদিকে
ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস ঘরে বসেই ফেরত পেলেন। আমি বিস্মিত হয়ে বললাম, ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস মানে? আমার তো কিছুই হারায়নি। সে কি? আরে না হারালে এটা তাহলে কার? আমার দু চোখ তখন কপালে উঠে গেছে। এই যে ট্রেনের কামরায় ফেলে আসা মেয়েটির সুটকেস। বললাম, এই আপনি কোথায় পেলেন? একটু আগে একটি মেয়ে এসে দিয়ে গেছে আপনাকে। ভয়ে আমার মুখটা গেল শুকিয়ে, বুকের ভিতরটাও ডিপ ডিপ করতে লাগলো। এবার কি আমি ওর গ্রাস? বললাম, কিছু কি বলে গেছে? বলেছে আপনারা নাকি একই ট্রেনে আসছিলেন, ভুল করে সে আপনার সুটকেসটি নিয়ে যায়, তাই এটি ফেরত দিয়ে গেছে। আর বলে গেছে অম্বিকা কুণ্ডুর বাড়িতে আপনাকে একবার দেখা করতে। কে অম্বিকা কুণ্ডু? আমি তা কিছুই জানি না। কোথায় থাকেন তাও জানি না। তবে আমি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সুটকেসটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। করেন কি মশাই, এই রাত দুপুরে কোথায় চললেন? একে এইরকম একটা ব্যাপার ঘটে গেল, তার উপর অচেনা জায়গায় কার খপ্পরে পড়বেন, তার কি কিছু ঠিক আছে? কিন্তু আমার মনের মধ্যে তখন কি আর আমি আছি? কি এক অদৃশ্য শক্তি ভর করে আমাকে যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল। কোথা দিয়ে কিভাবে যে গেলাম তা এখনো আমি মনে করতে পারি না। তবে একটা প্রাসাদ সমান বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে সাড়া এলো। কে? এটা কি অম্বিকা কুণ্ডুর বাড়ি? হ্যাঁ, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়েই আছি, এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন এক সুবেশা তরুণী। তাকে দেখেই আমার হাত থেকে সুটকেসটা পড়ে গেল। আমি অস্ফুট একটা আর্তনাদ করে জ্ঞান হারালাম। না 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 না! পরদিন সকালে আমার যখন জ্ঞান ফিরল, দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে আমার চারপাশে। সবাই আমায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কাল হঠাৎ আমি কি করে এখানে এলাম, আর কাকে দেখেই বা অমন ভয় পেয়েছিলাম। আমি তখনও সেই মেয়েটির দিকে তাকিয়ে আছি, কেননা মেয়েটি আমার পাশেই বসেছিল। আমি ভয়ে ভয়ে বললাম, ওকে ওকে চলে যেতে বলুন, ওকে দেখেই আমি ভয় পেয়েছিলাম। সরে যাওয়া তো দূরের কথা, ও আমার আরো কাছে এগিয়ে এসে বলল, কেন চলে যাবো কেন? আমি কি ভূত নাকি পেতনি? তাছাড়া আপনি আমাদের যা উপকার করেছেন তা একদম ভোলার নয়। ওই সুটকেসের ভেতরে কি আছে জানেন? ওতে 10 ভরির মতো সোনার গয়না আর 50,000 টাকা ছিল। ও জিনিস হাতে পেয়ে কেউ ছেড়ে দেয় বলুন? আপনি মহানুভব, তাই ফেরত দিতে এসছেন। আমি বললাম, দেখুন আমার যেন কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। আপনি কে? আমি চন্দনা, কিন্তু ওই সুটকেস আপনার হাতে এলো কি করে? কেন? আপনি তো দিয়েছেন। আমি দিয়েছি? একটু ভালো করে মনে করে দেখুন তো কিভাবে কি হলো। আমার কিন্তু মনে হচ্ছে অলৌকিক কিছু ঘটে গেছে আপনার সাথে। আমি এবার সাহস পেয়ে উঠে বসলাম। আগাগোড়া সমস্ত ঘটনার কথা খুলে বললাম ওদের। সব শুনে
কান্নায় ভেঙে পড়লেন ওরা। তারপর ওদের মুখে যা শুনলাম তা আরো মর্মান্তিক। চন্দনারা দু বোন, বন্দনা ও চন্দনা, যমজ বোন ওরা। বাবা মায়ের সঙ্গে দুর্গাপুরে থাকে, এটা ওদের মাসির বাড়ি। একবার বন্দনা পরিচিত একটি ছেলেকে বিয়ে করতে চাইলে বাড়িতে প্রচণ্ড আপত্তি ওঠে। বন্দনা তাই এক রাতে ওরই বিয়ের জন্য রাখা গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায়। হয়তো সে মাসির বাড়িতেই আসতো, কিন্তু ঘটনাচক্রে তার সে ইচ্ছা পূর্ণ হয় না। সেও ছিল এক দুর্যোগের রাত। স্টেশনের কিছু লোক ওকে মধ্যরাতে নর্থ বিহার এক্সপ্রেসের চলন্ত গাড়িতে উঠতে দেখে। কম্পার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সম্ভবত ভেতরে ঢুকতে পারেনি বেচারি। প্লিজ প্লিজ একবার দরজাটা খুলুন, দোহাই আপনাদের, দোহাই আপনাদের, আমি আর পারছি না ঝুলে থাকতে। আমার হাতে একটা ভারী সুটকেস, আমি এখনই পড়ে যাবো হাত ফসকে। আপনারা কি চান আমি মরি? পরে কিছু দূর যাওয়ার পর দেহের ভারসাম্য রাখতে না পেরে হাত ফসকে পড়ে যায়। পরদিন ওর ডেড বডি পাওয়া গেলেও এই সুটকেসের সন্ধান কেউ দিতে পারে না। আমি বললাম, আশ্চর্য, যদি ওর প্রেতাত্মাই আমাকে দেখা দিয়ে থাকে তাহলে বারবার ট্রেনের টয়লেটের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল কেন? সেটা তো আমাদের পক্ষেও বলা শক্ত। তবে মাধবী লজের যে ঘরে কাল রাতে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে, সেই ঘরে এক যুবক ওই বন্দনার দুর্ঘটনার খবর কাগজে বেরোনোর পরেই আত্মহত্যা করে। হয়তো এমনও হতে পারে ওই ছেলেটি বন্দনার পরিচিত সেই ছেলে। যাই হোক, পরিচয় পর্ব সবে সেরে উঠতে যাচ্ছি, ঠিক এমন সময় চমকের পর চমক। হঠাৎ দেখি মা বাবাকে সঙ্গে নিয়ে সুজয় এসে হাজির। নেহাত দিনের বেলা, না হলে হার্টফেলই করতাম। তবুও আমার শরীরের সমস্ত রক্ত তখন মুখে এসে জমাট বেঁধেছে। কোনো রকমে বললাম, সুজয়, তুই? হ্যাঁ আমি। কি সব উল্টো পাল্টা টেলিগ্রাম করেছিস? তোকে কি ভূতে পেয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে তোর? আমি তোর সঙ্গে এলাম কখন যে আত্মহত্যা করব? এলাম কখন মানে? মাধবী লজে একবার চল তো, সবাই সাক্ষী দেবে তুই এসেছিলি কিনা। কি আশ্চর্য, তুই বিশ্বাস কর, সে রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতেই পারিনি। আমি ধরেই নিয়েছিলাম তুইও বোধহয় যাওয়া ক্যান্সেল করেছিস, কিন্তু তুই যে কার সঙ্গে এসেছিস তা ভগবানই জানেন। কাল তোর টেলিগ্রাম পেয়েই মাথা ঘুরে গেছে আমার। ভাবলাম আমি না যাওয়ায় রসিকতা করে হয়তো টেলিগ্রাম করেছিস, কিন্তু এটা যখন বাবাকে করেছিস দেখলাম, তখন কেন জানি না মনে হলো কোথাও একটু গোলমাল হয়েছে। তাই বাবা মা দুজনকেই সঙ্গে নিয়ে এসে হাজির করেছে। সুজয়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, এবং আমার যে মাথা খারাপ হয়নি তার প্রমাণস্বরূপ মাধবী লজের গফুর থেকে স্থানীয় সকলেই অকপট বিবৃতি দিলেন। এমনকি মর্গে নিয়ে যাওয়ার পথে লাশ উদা হয়ে যাওয়ার ব্যাপারটাও গোপন রাখলেন না কেউ। ভৌতিক ঘটনার এমন রোমাঞ্চকর নাটকীয়তা আমাদের সকলকেই বিস্মিত করল। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের কাছে।
আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্য ইভেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সকলের আগে